উপরে লেখা আছে ইন্সপিরেশন আর একটা বলা আছে এক্সপিরেশন। ইন্সপিরেশন বলা হচ্ছে যে আসলে আমরা রেসপিরেশন বলতেছিলাম তাই না? রেসপিরেশনের প্রসেসে কি বলতেছিলাম আমরা হয়তো ক্লাসে বলে দিয়েছিলাম যে আসলে রেসপিরেশন ডেফিনেশন যখন পড়েছি তখন কি বলেছিলাম যে আসলে কি হচ্ছে ফিজিওলজিক্যাল ডেফিনেশন, বায়োকেমিক্যাল ডেফিনেশন অথবা কমপ্লিট ডেফিনেশন যেটাই পড়েছি সেখানে কি দেখেছিলাম যে আসলে ওয়াটার এন্টার করতেছে, পানি ঢুকতেছে মুখ দিয়ে এবং সেই পানিটা গিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে বের হয়ে যাচ্ছে এবং এই পানি ঢুকা এবং পানি বের হয়ে যাওয়া এই প্রসেসের মধ্যে দিয়েই হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে তোমার গিলের মধ্যে, তাই না? তো এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। যখন মুখ দিয়ে পানি প্রবেশ করতেছে তখন এটাকে বলতেছে ইন্সপিরেশন, আবার যখন আবার গিলের উপর দিয়ে অপারকুলামের ওপেনিং দিয়ে পানি বের হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। তো এই ইন্সপিরেশন এক্সপিরেশন পড়ার জন্য আমরা একটু দেখে নেই এই যে গিলের মানে মাউথ যে রিজিয়ন সেটাকে আমরা কিছু ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটাকে বলা হচ্ছে বাক্কাল ক্যাভিটি আর একটাকে বলা হচ্ছে অপারকুলার ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি কোনটা আর অপারকুলার ক্যাভিটি কোনটা আমরা তো মনে হয় ছবি দেখেও বুঝতে পারতেছো, আর তোমাদের যদি মাছ নিয়ে কাটা অথবা মাছ দেখার অভিজ্ঞতা আছে সেখান থেকেও বুঝতে পারতেছো আমরা কোনটাকে অপারকুলার ক্যাভিটি বলতেছি আর হচ্ছে কোনটাকে বাক্কাল ক্যাভিটি বলতেছি, সেটা ছবিতেও সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। কেউ কি বলতে পারবে? স্যার বাক্কাল ক্যাভিটি হচ্ছে মুখ গহ্বর বরাবর যেটা সম্মুখ ভাগে থাকে। এটাই, আর হ্যাঁ, মুখ গহ্বরটাই বাক্কাল ক্যাভিটি। হ্যাঁ, তারপরে হ্যাঁ অপারকুলার ক্যাভিটি হচ্ছে ওই যে কানকোর ওই পাশে, কানকোর দিকে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, কানকো আর গিলের মাঝামাঝি যে স্পেসটা থাকে সেটাকে বলা হচ্ছে অপারকুলার ক্যাভিটি। তো অপারকুলামের আবার বলতেছে একটা বাল্ব আছে যে অপারকুলার বাল্ব, যেটাতে অপারকুলাম খুলে বন্ধ হয়ে যায় আর কি, ফ্ল্যাপের মতো আর কি। তো এই এইটাকে এই টোটাল প্রসেসটাকে আমরা বলি গিল ভেন্টিলেশন। তো আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন আসে এক্সপ্লেন গিল ভেন্টিলেশন অথবা হাউ গিল ভেন্টিলেশন অকার্স। তো এই প্রসেসটা জানার জন্য আমরা কিছু দেখবো আর কি। এই ছবিটা দেখবো দেখলাম তো দেখুন, এখন এটার মধ্যে কি হচ্ছে সেটা একটু দেখবো আর কি। আমরা একটু টেক্সটে আমরা কিভাবে লিখছি সেই জিনিসটা দেখবো আর কি। গিল ভেন্টিলেশন এন্ড গ্যাস এক্সচেঞ্জ বলছে গিল ভেন্টিলেশন ইজ দ্য প্রসেস অফ রিনিউয়াল অফ ওয়াটার ওভার দ্য গিলস। বলছে মুখ দিয়ে পানি প্রবেশ করা এবং গিল দিয়ে অপরগুলো দিয়ে বের হয়ে যাওয়া, এবং এই যে প্রসেসটাকে পানি ঢুকতেছে বের হয়ে যাচ্ছে, পানি নতুন করে নতুন পানি ঢুকতেছে পুরাতন পানি বের হয়ে যাচ্ছে, এই রিনিউয়ালটাকেই বলা হচ্ছে গিল ভেন্টিলেশন। Gill ventilation occurs in the branchial chamber of shark or any bonyfish through branchial pump. যে কোথায় ঘটে আসলে মুখগহ্বরে ঘটে এবং ওপারকুলার ক্যাভিটি বা এটাকে বলা হয় টোটাল বলে ব্রাঙ্কিয়াল ক্যাভিটি, এখানেই ঘটতেছে এই পুরো ঘটনাটা। বনিফিশের ক্ষেত্রে হয়, শার্কের ক্ষেত্রে হয়, কিছু কিছু মাছের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যাদের ক্ষেত্রে এই প্রসেসটা একটু ব্যতিক্রম থাকে অনেকের ক্ষেত্রে, যাদের হয়তো বা ওয়াটার ইন্টারিং এর প্রয়োজন হয় না কিছু কিছু প্রিমিটিভ ফিশের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখি এটা branchial pump is the pump that maintains the flow of water through the gills, is associated with the anterior and the anterior end of the gut enclosed in a branchial chamber. বলছে ব্রাঙ্কিয়াল যে সিস্টেমটা সেই সিস্টেমটা বা এখানে একটা পাম্প তৈরি হয়, প্রেসার তৈরি হয়, সেই প্রেসারটা কিভাবে মেনটেন করে ফ্লো অফ ওয়াটার থ্রু দি গিলস, এবং সেই প্রেসারটা কি করতেছে পানিকে গিলের উপর দিয়ে প্রবাহিত করতেছে। এবং সেই বলছে গিলটা কতটুকু পর্যন্ত থাকে বা anterior end of the গাটের অগ্রভাগ পর্যন্ত থাকে, কোথায় ব্রাঙ্কিয়াল চেম্বারে অবস্থিত থাকে। তোমরা যারা মাছ কেটেছো তো ডিসেক্ট করেছো, তোমরা যদি ওই মাউথের হেড রিজিয়নটা খুলে থাকো তাহলে হয়তো বুঝতে পারবো যে বিশেষ করে অনেক সময় ক্যাটফিশের ক্ষেত্রে তোমরা ভালো করে বুঝতে পারো যে এদের যে একেবারে ফিফথ গিল আর্টস পরিবর্তন হয় কি হয়ে যায়, অনেক সময় বনি হয়ে যায় বা একটু পয়েন্টেড হয়ে যায়। এটা একেবারে কোথায় থাকে, একেবারে মুখগহ্বরের একেবারে শেষ প্রান্তে থাকে। তো সেই রিজনটাই বলা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড অফ দি গাট। তারপরে কি হচ্ছে, ওয়াটার ইজ টেকেন ইন থ্রু দি মাউথ, passes through the gill and goes out through external branchial opening. এই টোটাল প্রসেসটাই হচ্ছে গিল ভেন্টিলেশন। কি বলছে, ওয়াটার ইজ টেকেন থ্রু দি মাউথ, মুখ দিয়ে পানি প্রবেশ করতেছে, নেওয়া হচ্ছে, passes through the gill and goes out through the external branchial opening, এবং গিলের মধ্য দিয়ে সেটা প্রবাহিত হয়ে যে ব্রাঙ্কিয়াল ওপেনিংটা আছে
সেই ওপেনিং এর মধ্যে দিয়ে বের হয়ে যায়। যদি এক কথায় বলে, এটাই হচ্ছে গিল ভেন্টিলেশন বা ওয়াটার এক্সচেঞ্জ। এবং সেই এক্সচেঞ্জের সময় সেখানে কিভাবে এই জিনিসটা ঘটতেছে সেটা আমরা একটু ব্যাখ্যা করবো আসলে। যে পানির ভিতরে ঢুকতেছে, তারপরে আবার অপর কুলার দিয়ে বের হচ্ছে গিলের উপর দিয়ে, সেখানে প্রসেসটা কি করতেছে খুব সংক্ষিপ্ত ভাবে এখানে দেওয়া হচ্ছে, দিব আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে দেয়ার আর টু মেজর ফেসেস ইন দ্য সাইকেল। যে এই প্রসেসটা হওয়ার জন্য সেখানে দুইটা প্রসেস ঘটে, দুই দুই ধরনের সিস্টেমের কাজ করে। তোমরা ছবিটা যদি আবার আমি দেখাবো তখন বুঝতে পারবে আরো একটু ভালো করে। যে একটাকে বলা হচ্ছে, আমরা বলি বাক্কাল পাম্প, আর একটা হচ্ছে অপারকুলার পাম্প। দুই ধরনের ফোর্স কাজ করে। মুখ দিয়ে যখন পানি প্রবেশ করতেছে, যখন তো মুখে একটা মাছ মুখ দিয়ে পানি নেয়, তখন সেটা কোথায় নেয়? বাক্কাল ক্যাভিটিতে নেয়। এবং বাক্কাল ক্যাভিটিতে নিলে কি হয়? বাক্কাল ক্যাভিটিটা কি হয়? ইনলার্জ হয়ে যায়। আমরা নর্মাল সেন্সে যদি, যখন তুমি মুখে পানি নিচ্ছ তখন কি মুখ গহ্বরটা বড় করতে হচ্ছে। মাছের ক্ষেত্রে দেখা হচ্ছে, মুখ যখন মাছ যখন পানি নিচ্ছে তখন তার বাক্কাল ক্যাভিটিটা বড় হচ্ছে। তার মানে কি, বাক্কাল ক্যাভিটিতে যে একটা পাম্প সৃষ্টি হয়, বাক্কাল পাম্প, সেই পাম্পটা নিচের দিকে ফোর্স করে। ফোর্স করলে বাক্কাল ক্যাভিটিটা বড় হয়ে যায়। এখন দেখি কি লেখা আছে। When the buccal pump forces water across the gill, the water transition takes place only 1/10 of the water. এখানে পরে বলতেছি আমরা যে প্রথমে কি হচ্ছে, এই মুখ বাকাল ক্যাভিটিতে পানি নেওয়া হচ্ছে, পানি এই বাকাল ক্যাভিটি, তারপর নিচের দিকে চাপ দিলে কি হয়? ওই যে পানিটা আছে সেটা গিলের উপর দিয়ে ট্রানজিশন হয়ে যায়। এবং টোটাল প্রসেসটা করতে খুবই কম সময় লাগে। বলছে কি 1/10 অফ দ্য ইন্টার সাইকেল, টোটাল সাইকেলের 10 ভাগের 1 ভাগ সময় লাগে এই প্রসেসটা। তো প্রথমে কি হচ্ছে, এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন, যেটা বলতেছিলাম মুখ গহ্বর দিয়ে পানি প্রবেশ করা, দি মাউথ ওপেন, প্রথমে মুখটা খুলে যায়। এট দ্য সেম টাইম বাক্কাল পাম্প গোস ডাউনওয়ার্ড এন্ড মাউথ ক্যাভিটি ইনলার্জ। যেটা যে কথাটা আগে বলতেছিলাম, যে প্রথমে কি হচ্ছে, সেই সময়টাই যখন মুখটা খুলে যাচ্ছে তখন বাক্কাল ক্যাভিটিটা ইনলার্জ হয়েছে এবং সেখানে একটা প্রেসার তৈরি হচ্ছে, এটাকে বলে বাক্কাল পাম্প। সেই প্রেসারটা নিচের দিকে চাপ দিতে থাকে, চাপ দেওয়ার ফলেই বাক্কাল ক্যাভিটিটা বড় হয়ে যায় এবং মুখটাও খুলে যায় এবং সেখানে পানি প্রবেশ করে। Thus water is down entering the mouth cavity and buccal cavity. This process, then the buccal pump comes upward and creates a pressure into the buccal cavity, and valve of the buccal cavity remains still closed at the same time. বলছে তারপরে যখন পানিটা ভিতরে প্রবেশ করে ফেললো তখন বাক্কাল পাম্পটা আবার উপরের দিকে চাপ দেয় যখন, তখন কি হয়? ক্রিয়েট এ বাক্কাল প্রেসার ইনটু দি বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটিতে একটা প্রেসার তৈরি করে, কিন্তু তখন সেই সময় পর্যন্ত, সময়টা খুবই অল্প। এদের যে ট্রানজিশন সময়টা, যে বাক্কাল ক্যাভিটি থেকে ওপারকুলার ক্যাভিটিতে যাবে পানিটা, কিন্তু ট্রানজিশন সময়টা খুবই অল্প। সেই সময় পর্যন্ত বলছে এই বাক্কাল পাম্প যখন উপরের দিকে চাপ দিচ্ছে তখনও কি হয়? বাক্কাল ক্যাভিটিটা, বাল্ব অফ দ্য বাক্কাল ক্যাভিটি রিমেন স্টিল ক্লোজড, বন্ধ থাকে, তখনও পানিটা তখন বাক্কাল ক্যাভিটিতে থাকে। তারপরে কি হচ্ছে, দেন অপারকুলার পাম্পস গোস লোয়ার্ড এট দ্য সেম টাইম। অপারকুলার ক্যাভিটি যে অপারকুলার পাম্প কি হয়? নিচের দিকে চাপ দেয়। এবং দেন অপারকুলার ক্যাভিটি ইনলার্জ, তখন অপারকুলার ক্যাভিটি বড় হয়ে যায় এবং ওয়াটার ইজ ডাউন ইনটু দ্য অপারকুলার ক্যাভিটি ফ্রম দ্য বাক্কাল ক্যাভিটি থ্রু দ্য গিলস। এবং সেই সময়টাই বাক্কাল ক্যাভিটিতে যখন অপারকুলার ক্যাভিটিতে বড় হয়ে গেলে কি হয়? বাক্কাল ক্যাভিটি থেকে ওয়াটারটা অটোমেটিক্যালি বাক্কাল ক্যাভিটির যে বাল্বটা তখন খুলে গেলে তখন ওয়াটারটা অপারকুলার ক্যাভিটিতে চলে আসে, এবং চলে আসার সময় সে গিলকে ফ্লাড আউট করে চলে আসে, গিলের মধ্যে দিয়ে চলে আসে। এবং ইন দিস প্রসেস গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার, এবং সেই সময়ে কি হচ্ছে? তোমার গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হচ্ছে কোথায়? গিলের মধ্যে। আফটার দিস, তারপরে কি হচ্ছে, যখন পানিটা বাক্কাল ক্যাভিটিতে অপারকুলার ক্যাভিটিতে চলে আসে, তখন আফটার দিস বোথ বাক্কাল পাম্প এন্ড অপারকুলার পাম্পস আপওয়ার্ড। বলছে তারপরে যখন চলে আসে এই ওয়াটারটা বাক্কাল ক্যাভিটিতে, অপারকুলার ক্যাভিটিতে, তখন দুইটা পাম্পই কি হয়? উপরের দিকে চাপ দেয়। উপরের দিকে চাপ দিলে কি হয়? মাউথ ক্যাভিটি বিকামস ক্লোজড ডিউ টু এক্সেস ওয়াটার প্রেসার, এন্ড দেন water is expelled to outside through the opercular bulb and respiratory process is complete. বলছে দুইটা প্রেসারই যখন বাক্কাল পাম্প এবং অপারকুলার পাম্প দুইটাই যখন উপরের দিকে চাপ দেয় তখন মাউথ ক্যাভিটিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে অপারকুলার ক্যাভিটির যে বাল্ব আছে সেটা নিচের দিকে খুলে গেলে পানিটা সেই দিক দিয়ে বের হয়ে যায়। এবং যখন পানিটা বের হয়ে যায় তখন একটা সাইকেল কমপ্লিট হয়ে যায়, বা
এই টোটাল রেসপিরেটরি প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। দুটাই প্রসেস, দুটা সাইকেল কমপ্লিট হয়ে যায়, একটা করে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। দুই প্রসেস কমপ্লিট হয়ে যায় এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। ফিশ যখন পানিতে থাকে তখন তাদের মধ্যে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে। সো এই আমাদের গিল ভেন্টিলেশন এবং গ্যাস এক্সচেঞ্জ। আমরা ছবিতে আগে যা দেখেছিলাম সেটা আমরা টেক্সটের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন তো ছবিতে যদি দেখো তাহলে কি বলি আমরা, যে প্রথমে এই মাউথ ওপেনিং দিয়ে পানিটা প্রবেশ করতেছে। কেন করতেছে? কারণ এখানে যে বাক্কাল পাম্প থাকে, সেই বাক্কাল পাম্পটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে এবং সেখানে বাক্কাল ক্যাভিটিটা ইনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়। বড় হয়ে গেলে মাউথটা খুলে যায়। খুলে গেলে এখানে পানি প্রবেশ করে এবং সাথে সাথেই আবার পানির যত পর্যন্ত পানি তার যতটুকু জায়গা থাকে সেই পরিমাণ পানি যখন প্রবেশ করে তখন বাক্কাল পাম্পটা আবার উপরের দিকে চাপ দিলে মাউথটা বন্ধ হয়ে যায় এবং এই বাক্কাল ক্যাভিটির বাল্বটা তখন পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু পরবর্তী সময়ে যখন অপারকুলার ক্যাভিটিটা নিচের দিকে চাপ দেয়, যখন অপারকুলার ক্যাভিটিতে একটা স্পেস তৈরি করে, তখন এই পানিটা বাক্কাল ক্যাভিটির যে পানিটা সেটা অপারকুলার ক্যাভিটিতে চলে আসে মাঝখানে থেকে গিলকে ফ্লাডেড করে, গিলের উপর দিয়ে ওভার দি গিল চলে আসার পরে দেখা যায় কি এখানে পানিগুলো চলে আসলো এবং তারপরে অব্যাহতি পরেই এই অপারকুলার পাম্প এবং বাক্কাল পাম্প দুইটাই উপরের দিকে প্রেসার ক্রিয়েট করে এখানেও এটার জন্য উপরের দিকে প্রেসার ক্রিয়েট করে, তখন এখানে বাল্ব বন্ধ হয়ে যায়, পাশাপাশি এটার ক্যাভিটিটা ছোট হয়ে যায়, বাক্কাল ক্যাভিটিটা ছোট হয়ে যায় এবং অপর ক্যাভিটি যখন উপরের দিকে চাপ দেয়, যখন ভিতরের দিকে চাপ দেয় বা উপরের দিকে চাপ দেয়, তখন এখানে বাল্ব খুলে যায় এবং পানিটা বের হয়ে যায়। এই যে এখানে দেখো তখন অপারকুলার বাল্বটা খুলে যায়, খুলে গেলে কি হয়, পানিটা বের হয়ে যাচ্ছে। এবং এই টোটাল প্রসেসটাই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। একটাকে হচ্ছে বলা হয় ইন্সপিরেশন আর একটাকে বলা হয় এক্সপিরেশন। ডিউরিং দিস প্রসেস কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছিল এর মধ্যে গিলের মাধ্যমে, গিলের এই রিজিয়নে। এটাকে বলা হয় গিল ভেন্টিলেশন এন্ড গ্যাস এক্সচেঞ্জ। তোমাদের পরীক্ষা যদি আসে তাহলে এটুকু দিলেই এনাফ। এটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা একটু পরের ধাপে যাব। পরে আমি হয়তো খুব খুব দ্রুতই শেষ করে দেবো তোমাদের। চিত্র সহ কি দিতে হবে পরীক্ষায় আসলে? তা তো অবশ্যই। তাহলে এই কোশ্চেনটা কত মার্কসের হতে পারে? এটা তো একটু বড় প্রশ্নই হবে। তোমাদের সময় 7-8 হতে পারে, আরো বেশি হতে পারে আর কি, তাই না? অথবা শুধু তোমার চিত্র চাওয়া হতে পারে, তাই না? তবে এরপরে এটা প্রশ্ন, এটার ইম্পর্টেন্স। আর যদি কম মার্কসের হয় মানে 2-3, তখন মানে কিভাবে আনসারটা করব? তখন কি স্যার চিত্র দিয়ে সংক্ষেপে আনসার করলেই হবে? তখন তোমার প্রশ্ন কিরকম আসে তার উপর ভিত্তি করে, তাই না? তখন যদি 2-3 মার্কসের প্রশ্ন আসে, তখন তুমি প্রশ্নের ধরনটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন তো সেই অনুযায়ী তুমি দিয়ে দিবে আর কি। তখন তোমার এই যে ইন্ট্রোডাক্টরি অনেকগুলো কথা আছে না, যেমন তোমার টেক্সটে যখন অনেকগুলো কথা আছে, সব কথা দরকার নেই, জাস্ট জিস্ট কথাটা লিখে দিলেই হবে। মার্কস, তুমি যখন পরীক্ষার একটা প্রশ্ন আসবে মার্কসটা দেখে নিবে, দেখে তারপর বুঝে নেবে যে আসলে সেখান থেকে কি আনসার করতে হবে, তাই না? এটা এটা কিন্তু পরীক্ষার অংশ। পরীক্ষার মার্কস দেখে পরীক্ষা বুঝে উত্তর করাটা। তবে অবশ্যই তুমি বুঝতে পারবে, এটা কোনো জটিল কোনো সমস্যা হবে না, যে আসলে প্রশ্নের মার্কস দেখলেই বুঝতে পারবে যে আসলে কিভাবে আনসার করতে হবে। আর যখন ছোট প্রশ্ন, কম মার্কসের প্রশ্ন থাকবে, তখন প্রশ্নের ধরনটা একটু অন্যরকম হবে, সেটাও বুঝতে পারবা। তো আমরা যাই পরের, যেহেতু সময় আজকে আমি বেশি সময় নিব না, আমরা আরেকটা জিনিস দেখাবো আসলে খুব অল্প করে, যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাই গিল। আমরা এতক্ষণ দেখলাম যে গিলের উপর দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে আসলে কি হচ্ছে আমরা জাস্ট ফিজিওলজিটা দেখলাম, এখন আর ইন্টারনাল মেকানিজমটা দেখবো আসলে সেখানে কি হচ্ছে। যে আসলে গিলের মাধ্যমে যখন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হচ্ছে, সেখানে কিভাবে হচ্ছে সেটাও আমরা খুব সংক্ষেপেই দেখবো। বলছে এই যে আদান প্রদানটা, সেটা নির্ভর করে কি এরিয়া অফ ডিফিউশন, বা এই যে প্রসেস গ্যাস যে এক্সচেঞ্জ হচ্ছে গিলের মাধ্যমে, এটা কি ডিফিউশন প্রসেসে হচ্ছে, তাই না? এটা একটা ডিফিউশন প্রসেসে। ডিফিউশন কি জানো তো? স্যার ব্যাপন। তা তো বুঝলামই। এখন তুমি একটু ব্যাখ্যা করতে একটু বলে বোঝাতে পারবে যে আসলে সেখানে কিভাবে কি হয়? স্যার স্যার উচ্চচাপ বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে আহ দ্রাবকের অণুগুলো যাওয়াকে বলা হচ্ছে ব্যাপন। যেমন বলবো,
স্যার যেমন একটা রুমে যদি আমি একটা পাকা কাঁঠাল রেখে দেই, তাহলে ওই পাকা কাঁঠালের গন্ধটা যে আস্তে আস্তে ছড়ায় যায়, সেটাই হচ্ছে ব্যাপন। ভেরি গুড। অথবা তোমরা যখন পারফিউম দাও, পারফিউম যে রাস্তাতে হেঁটে গেলে দেখা যায় কি হয়, তার একটা সেটা হচ্ছে নিঃসরণ না, মানে একটা ছোট ছিদ্র পথে বের হয়, তারপরে সেটা ছড়ায় যায়। প্রথমে নিঃসরণ ঘটে, তারপর ব্যাপন ঘটে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো এখানে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়াতে হচ্ছে সেভাবে কি হচ্ছে যে আসলে দুটার মধ্যে যখন দুটা মাধ্যম, একটা হলো গিল আর একটা হচ্ছে ওয়াটার, এই দুটার মধ্যে যখন কোনো একটা, যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যখন ডিফারেন্স তৈরি হয়, পার্শিয়াল প্রেসার তৈরি স্যার হয়, একটু আস্তে বলবেন, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কোনটা? না মানে স্যার কথা একটু আস্তে বলেন, মানে ও বুঝতে আচ্ছা আচ্ছা পারি আচ্ছা, না, অনেক ও ফাস্ট ফাস্ট হচ্ছে। সমস্যা নেই, আমি তো কয়েকবার করে বলবো, আমি হয়তো মাঝে মাঝে একটু দ্রুত কথা বলি, আমি সমস্যা নেই, তোমরা যখন বুঝতে পারবে না তখন আমাকে বলো, আমি আবার বলবো, সমস্যা নেই, যতক্ষণ তোমরা না বুঝতে পারো, তাই না? আজকে যদি নাও কমপ্লিট বুঝতে পারো, আগামীকাল আবার, আগামী ক্লাসে আবার তোমাদের বোঝাবো, সমস্যা নেই। আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করবো, তাই না? তোমরা যদি বুঝতে পারো, মুখস্থ তো করতেই হবে, তারপর যেন যতটুকু পারো বুঝে লেখার চেষ্টা করো আর কি। বলতেছিলাম যে এই যে গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে গিলের মাধ্যমে, সেখানে আসলে কতগুলো ফ্যাক্টর কাজ করে অনেক সময়। এটা আমার সব জায়গায় হয়, যে এরিয়া অফ ডিফিউশন সারফেস, যে এই ডিফিউশন প্রসেসের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে। সেই ডিফিউশন সারফেসটা কতটুকু কিরকম, তার এফিসিয়েন্সি, সেটা নির্ভর করে আসলে গ্যাস এক্সচেঞ্জের এফিসিয়েন্সি, এবং লেন্থ অফ ডিফিউশন পাথ, সেটা কত লম্বা। আমরা আগেই বলেছিলাম যে গিল কেন গিল ওয়ার্ক এজ এ রেসপিরেটরি অর্গান, কেন গিল রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করতেছিল, আমরা আগের ক্লাসে আমরা বলেছি, তাই না? গিলের যে তাদের যে বিন্যাস, অথবা তাদের মধ্যে যে গিল ল্যামেলি, গিল ফিলামেন্ট, যে এরকম করে যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়েছে, এই জন্য দেখা যায় তাদের মধ্যে কি ডিফিউশন সারফেস বা সারফেস এরিয়া বেড়ে গেছে, এবং ডিফিউশন পাথটা অনেক লম্বা হয়ে গেছে। লম্বা মানে মোটামুটি এদের যে ইন্টারনাল স্ট্রাকচার অথবা গিলের যে এক্সটার্নাল যে ওরিয়েন্টেশন, সেই কারণে দেখা যায় যখন ওয়াটার এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে ওয়াটারটা একটা ট্র্যাপের মধ্যে যে একটু বেশি সময় ধরে ওভার দি গিল ল্যামেলের উপর দিয়ে তারা পাস হয়ে যাচ্ছে। সেই পাস হয়ে যাওয়ার কারণে কি হয়, দেখা যায় যেখানে ইন্টারনাল যে ব্লাডটা আসে, সেই ব্লাডটাও আবার কি দেখা যায়, তার গিলের ভিতরে ইন্টারনাল অ্যানাটমি কিরকম ছিল, যে এক ধরনের বিশেষ সেল, পিলাস্টার সেল দিয়ে একটা টাইনি টাইনি চ্যানেল তৈরি করতেছে গিলের ভিতরে, পাশাপাশি এক্সটার্নালি গিলগুলো, ল্যামেলি গুলো, ফিলামেন্ট গুলো কোনাকুনি অবস্থান করে একটা ক্লোজ সিস্টেম তৈরি করে, সেখানেও ওয়াটারটা বেশি সময় ধরে রাখার একটা পদ্ধতি বের করে নিছে, একটা অ্যাডাপটিভ সিস্টেম তারা ডেভেলপ করে নিছে। সেই জন্য দেখা যায় তাদের ডিফিউশন পাথটাও, ডিফিউশন সময়টাও বেড়ে যায়। তো এই দুটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা হচ্ছে তাদের পার্শিয়াল প্রেসার, যে আসলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যখন আদান প্রদান হচ্ছে, তাদের মধ্যে পার্শিয়াল প্রেসার কিরকম, কোথায় অক্সিজেন বেশি কোথায় কম, যেখানে কম সেখান থেকে, যেখানে বেশি সেখানে আসতেছে, আবার এরকম ভাবে হচ্ছে আর কি। সেই প্রেসারের কারণে তাদের মধ্যে গ্যাস এক্সচেঞ্জের এফিসিয়েন্সি বাড়তেছে গিলের মধ্যে। কেন বাড়তেছে, আবার আরেকটা বলতেছিলাম যে এই পার্শিয়াল প্রেসারটা আবার কেন সবসময় বেশি থাকতেছে, সেটা ছিল ওয়াটার এবং ব্লাড যখন গিলের মধ্যে ইন্টারনালি, গিলের ভিতর দিয়ে ব্লাড এবং এক্সটার্নালি ওয়াটার যখন গিলের উপর দিয়ে প্রবাহিত হয়, দুইটা অপোজিট ডিরেকশনে তারা প্রবাহিত হচ্ছে, সেই কারণে দেখা যায় তাদের মধ্যে পার্শিয়াল প্রেসার সবসময় হাই থাকে। সেই কারণে হাইয়েস্ট পরিমাণ হিমোগ্লোবিন বা ব্লাডের মধ্যে হাইয়েস্ট পরিমাণ অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে, পাশাপাশি ওয়াটারটা হাইয়েস্ট লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড সে বের করে নিচ্ছে বাইরে। তো এই বললাম যে ফ্যাক্টর, তো এই ফ্যাক্টর গুলো হলো কাজ করতেছে, এবং গিল হচ্ছে, তো সেই কারণে এটা ফেভারেবল অর্গান ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সেখানে কি হচ্ছে আমরা দেখবো আসলে। প্রথমে দেখে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন। তো ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন আমরা ইন গিল অথবা তার বডিতে কিভাবে হচ্ছে, বিশ্বের ক্ষেত্রে বলে আর যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে বলে, দুই ভাবে হতে পারে, ডিজলভ স্টেট ইন প্লাজমা, আর একটা হচ্ছে ইন কম্বিনেশন উইথ রেড ব্লাড সেল, তাই না, আরবিসির মাধ্যমে। তো বলছে যে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে যে 99% অক্সিজেনিক রেড ব্লাড সেলের মাধ্যমে ক্যারিড হচ্ছে, আর অনলি 1% হচ্ছে প্লাজমার মাধ্যমে, অনলি 1%। তো বলছে বিশেষ শরীরে দুই ধরনের
এই যে হিমোগ্লোবিন বলতেছে, রেড ব্লাড সেল বলতেছে, তার মধ্যে কি যে কম্পোনেন্টটা আসলে অক্সিজেনটা ক্যারি করে এটাকে বলা হচ্ছে হিমোগ্লোবিন। তো ফিশের মধ্যে দুই ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়, একটাকে বলা হয় মনোমারিক হিমোগ্লোবিন আর একটাকে বলা হয় টেট্রামারিক হিমোগ্লোবিন। যে মনোমারিক হিমোগ্লোবিন কোনটা? ইট কন্টেইনস ওয়ান হিম পলিপেপটাইড চেন। ইট ইজ ফাউন্ড ইন অ্যাগনাথা ফিশেস। বলছে মনোমারিক হিমোগ্লোবিন কি একটা হিম গ্রুপ থাকে, পলিপেপটাইড চেন থাকে, আর আরেকটা হচ্ছে টেট্রামারিক যেখানে কিন্তু 4টা গ্রুপ থাকে। এটা পাওয়া যায় কোথায়? হায়ার ফিশেস, মানে অ্যাডভান্স ফিশ যেটা আছে সেই সব ফিশের ক্ষেত্রে দেখা যায় টেট্রামারিক হিমোগ্লোবিন, আর যারা প্রিমিটিভ ফিশ তাদের ক্ষেত্রে বলা হয় মনোমারিক হিমোগ্লোবিন। এবং মনোমারিক হিমোগ্লোবিন কি মাত্র একটা হিমোগ্লোবিন হিম হিম পলিপেপটাইড চেন থাকে, সেই কারণে তারা কম অক্সিজেন গ্রহণ ট্রান্সপোর্ট করতে পারে, আর যারা টেট্রামারিক তারা হায়ার অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে। তো সেটা আবার কিভাবে হচ্ছে বলছে, এই হিমোগ্লোবিনটা তাহলে কি করে? যদি বলি ফাংশন অফ হিমোগ্লোবিন, তাহলে গিভিং অফ অক্সিজেন when oxygen tension is lowest in tissue and binding with oxygen when oxygen tension highest in gill। বলছে এই হিমোগ্লোবিনটা দুইটা কাজ করে। দুইটা কাজ কি? তোমার টিস্যুকে অক্সিজেন দেয় বা টিস্যু থেকে অক্সিজেন গুলো ছেড়ে দেয় যখন কখন গিভিং অফ অক্সিজেন when অক্সিজেন টেনশন ইজ লোয়েস্ট ইন টিস্যু। অক্সিজেনের যখন সবচেয়ে পরিমাণে কম থাকে টিস্যুতে তখন অক্সিজেনটা সেখানে ছেড়ে দেয়, সেখান থেকে মুক্ত করে দেয়। আবার অক্সিজেন বাইন্ড করে কোথায়? গিল থেকে নিয়ে আসে বাইন্ডিং উইথ অক্সিজেন when অক্সিজেন টেনশন হাইয়েস্ট ইন গিল। যখন গিলে যখন অক্সিজেন টেনশন হাইয়েস্ট সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন সেখান থেকে অক্সিজেন বাইন্ড করে। স্যার এখানে টেনশন মানে কি? মানে টেনশন দ্বারা কি বুঝাইছে? এটাকে এক ধরনের প্রেসার বোঝাচ্ছে। টেনশন মানে টান আমরা বলি আর কি, তাই না? মানে স্যার যখন টান কম থাকে তখন ছেড়ে দেয়। যখন টিস্যুতে তোমার ধরো হিমোগ্লোবিন কি অক্সিজেনটা ওই হিম গ্রুপের সাথে বাইন্ড করতেছে, তাই না? তাই তো? জি স্যার। তো বাইন্ড যখন করতেছে, বাইন্ড করে কি সে কোথা থেকে নিয়ে আসতেছে এটা বলো? সে যখন হিমোগ্লোবিনটা পরে আসো, ক্লাস করতেছি, ক্লাসটা শেষ করি পরে আসতেছি। তো বলতেছিলাম যে আসলে যখন অক্সিজেনটা কি করতেছে, হিমোগ্লোবিনটা অক্সিজেনকে বাইন্ড করতেছে তার গ্রুপের সাথে, কোথায়? গিলের সাথে বাইন্ড করতেছে যখন তার সাথে কোনো অক্সিজেন থাকতেছে না, সেটাকে বলছে লোয়েস্ট। আমরা যাবো হয়তো তোমাদেরকে একটা ফিগার দেখালে বুঝতে পারবা তোমাদের যে কিভাবে কি হচ্ছে। যখন হিমোগ্লোবিন, এই আমরা কি হিমোগ্লোবিন কি বলে? এইচবি। আর যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন বলে অক্সি হিমোগ্লোবিন। আর যখন সে এই HbO2 যখন এতে যায়, টিস্যুতে যায়, তখন কি হয়? টিস্যুতে তখন অক্সিজেন লোয়েস্ট, যখন লোয়েস্ট পরিমাণ থাকে তখন টিস্যুর তো কি থাকে? টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, বুঝতে পারছো? যখন টিস্যুতে অক্সিজেন বেশি থাকে, কম থাকে, তখন কি থাকে? টিস্যুতে যা নর্মালি কি, তোমার একটা সেলকে কল্পনা করো, একটা সেলকে কল্পনা করো, সেই সেলকে কল্পনা করলে কি হবে? যে তোমার সেলের মধ্যে সবসময় অক্সিজেন দ্বারা কাজ হচ্ছে। তো অক্সিজেন যখন ইউজড হয়ে যায় তখন কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়? অক্সিজেন টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আর হিমোগ্লোবিনটা যখন, কোন হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিনে অক্সিজেন সমৃদ্ধ, সেটা যখন তোমার টিস্যুতে যাচ্ছে তখন সে ওইখানে একটা প্রসেস মেকানিজম আছে, মেকানিজমের মাধ্যমে সে অক্সিজেনটা বের করে দিচ্ছে। অক্সিজেনটা তার হিমোগ্লোবিনের পার্ট থেকে অক্সিজেনটা মুক্ত করে দিয়ে সে কার্বন ডাইঅক্সাইডের একটা পার্ট সে নিয়ে আসে। এটা কোন পার্ট আমি বলতেছি, একটা হাইড্রোজেন পার্ট নিয়ে আসে, কারণ কার্বন ডাইঅক্সাইড সাধারণত যখন টিস্যুতে যায় তখন সে কি হয়? পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেনকে মুক্ত করে দেয়, হাইড্রোজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন অক্সিজেনটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কোথায় ছেড়ে দেয়? টিস্যুতে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে তখন সে চলে আসে আবার গিলে, যেটার মধ্যে যেই রেড ব্লাড সেলের মধ্যে অক্সিজেন নাই, সেটা চলে আসে গিলে। গিলে আসতে কি হয়? অটোমেটিক তার মধ্যে কি কোনো অক্সিজেন থাকে না বা খুবই কম পরিমাণে থাকে, আর গিলে হাইয়েস্ট পরিমাণে থাকে। গিলের কোথায়? ওয়াটারে, তাই না? গিলার এক্সটার্নাল সাইডে ওয়াটারে থাকে। সেই ওয়াটারে যখন থাকে তখন সেখান থেকে সে হাইড্রোজেনটা ছেড়ে দিয়ে আবার সে অক্সিজেনটা গ্রহণ করে। এটাই বলছে যে কিপিং অফ অক্সিজেন হোয়েন অক্সিজেন টেনশন লোয়েস্ট ইন টিস্যু। যখন টিস্যুতে অক্সিজেন
টান বা অক্সিজেন পরিমাণটা কম থাকে, পরিমাণ কম বোঝাতে এখানে টেনশন বোঝানো হয়েছে। টেনশন আমরা নর্মাল বুঝি কি টান, আর মেডিকেল টার্মে কি ইউজ করে আমি এই মুহূর্তে আমার মনে নেই। তো যখন অক্সিজেন টেনশন টিস্যুতে কম থাকে, টানটা কম থাকে, তখন কি হয়, সে অক্সিজেনটা সেখানে ছেড়ে দেয়। কোথায়? হিমোগ্লোবিন অক্সিজেনটা সেখানে ছেড়ে দেয়, আর কার্বন ডাইঅক্সাইডের একটা পার্ট সে নিয়ে আসে কোথায়? গিলে চলে আসে। গিলে চলে আসলে কি হয়, তখন দেখা যায় গিলে হাইয়েস্ট পরিমাণ অক্সিজেন থাকে, তখন সেই কার্বন ডাইঅক্সাইডের অংশটা ছেড়ে দিয়ে তখন সে অক্সিজেনটা আবার বাইন্ড করে। সে বাইন্ড করলে কি হয়, এটাকে বলছে ফাংশন। এটাই হচ্ছে হিমোগ্লোবিনের ফাংশন। সে দুইটা কাজ করে, অক্সিজেনকে ছেড়ে দেওয়া এবং বাইন্ড করে, এবং দুই জায়গায় অক্সিজেন ছেড়ে দেয় কোথায়? টিস্যুতে, এবং বাইন্ড করে হচ্ছে গিলের মধ্যে। এবং এই অক্সিজেন, আরেকটা কঠিন টার্ম আছে, বলছি অক্সিজেন কখন ছাড়বে এবং কি পরিমাণ অক্সিজেন নিবে সেটা নির্ভর করে দুইটা ফ্যাক্টর দ্বারা অথবা দুইটা স্টেট দ্বারা সেটাকে ব্যাখ্যা করা যায়। এটাকে বলে টি সেট অথবা T1, আর এটাকে বলে টি হাফ সেট। এটাকে দ্বারা বলা বোঝানো যায় আর কি, যে আসলে একটা হিমোগ্লোবিন বা আরবিসি অথবা হিমোগ্লোবিন যেটাই বলো না, সেটা কি পরিমাণ অক্সিজেন নিবে, সেটা কি কত পরিমাণ অক্সিজেন নেবে এবং কখন অক্সিজেন ছেড়ে দিবে, সেটা কিভাবে নির্ধারণ করা যায়? তার অবস্থানের উপর ভিত্তি করে। এটাকে বলা হয় টি সেট অথবা টি হাফ সেট। আচ্ছা, প্রথম পার্টটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। বলছে two terms are used to describe the loading and unloading oxygen and their respective tension. বলছে যে এই যে অক্সিজেন ছেড়ে দেওয়া এবং অক্সিজেন গ্রহণ করা, এটাকে দুইটা টার্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। এটাকে বলে টি সেট আর একটা বলা হয় টি হাফ সেট। বলছে half saturation tension is a measure of the affinity of hemoglobin for oxygen. বলছে if hemoglobin has a low half set, it has a high affinity and vice versa. তো তার মানে কি, টি হাফ সেট ইজ এ মেজার অফ দ্য অ্যাফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন ফর অক্সিজেন। বলছে যখন হিমোগ্লোবিনটা টি সেটে থাকবে অথবা টি 90% টি সেটে থাকবে অথবা 90%, এটা করলে 90% স্যাচুরেশন থাকবে, তখন সে আর কোনো অক্সিজেন নিবে না। বলছে আমরা যদি সহজভাবে বলি, খুব সহজভাবে, একটা হিমোগ্লোবিন যখন একটা ব্লাড আর রেড ব্লাড যখন গিলে আসে, তখন সে কতক্ষণ পর্যন্ত অক্সিজেন নিবে? বলছে তার 90% স্যাচুরেশন পর্যন্ত, যদি 100টা হিমোগ্লোবিন থাকে, তার মধ্যে 90% যখন স্যাচুরেশন হয়ে যাবে, সেই পর্যন্ত সে অক্সিজেন নিবে। নেওয়ার পরে সে চলে যাবে কোথায়? টিস্যুতে, এবং টিস্যুতে যেয়ে সে আবার সেখানে অক্সিজেন ছেড়ে দিল, অক্সিজেন ত্যাগ করলো। ত্যাগ করার পরে কোন পর্যায়ে যায়? যখন সে 50% নিচে চলে আসে, তখন তার মধ্যে আবার অক্সিজেন গ্রহণ করা অ্যাফিনিটি বেড়ে যায়। এগুলো আবার বিভিন্ন ধরনের কি বলে থিওরি দিয়েও ব্যাখ্যা করা যায়। এগুলো আমরা পরে আসতেছি। এগুলো বলা হয় বোর ইফেক্ট বা এই ধরনের রুট ইফেক্ট, এই ধরনের রুট ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়, জিনিসগুলো একটু জটিল। আমরা এগুলোর জন্য হয়তো আরেকটা ক্লাস নিবো আর কি। নর্মালি বলা হয় যে একটা হিমোগ্লোবিন কখন অক্সিজেন নিবে, অক্সিজেনের প্রতি তার অ্যাফিনিটি কিরকম, তার একটা অক্সিজেন স্যাচুরেশন লেভেল দিয়ে সেটা দ্বারা বোঝানো যায়। সেটাকে বলা হয় টি হাফ সেট। যখন অক্সিজেনের স্যাচুরেশন লেভেল টি হাফ সেটের নিচে থাকে অথবা 50% নিচে থাকে, তখন তার হাই অ্যাফিনিটি থাকে হিমোগ্লোবিনের। আর যখন তার বেশি হয়, তখন তার লো অ্যাফিনিটি হয়। বলো। তাহলে স্যার টি সেটের ক্ষেত্রে কি ফুল স্যাচুরেশন হবে? টি সেটের ক্ষেত্রে যে 90% স্যাচুরেশন বলা হচ্ছে, আমরা সেটা বলতেছিলাম। স্যার 95%, সরি। অ্যাফিনিটি কি? আকর্ষণ। আর এটা একটু আরেকবার বলেন। বলছি এটা নিয়ে আরেকটা ক্লাস নিতে পারি আমরা, যখন আমরা আরো কিছু ইফেক্ট আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করব আমি। আচ্ছা, বলতেছি, সেটা বলতেছিলাম যে আমরা বলতেছিলাম হিমোগ্লোবিনটা কি করতেছিল? অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আবার অক্সিজেন গ্রহণ করতেছে। কোথায়? বলছে টিস্যুতে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আর হচ্ছে গিল থেকে অক্সিজেন নিচ্ছে, যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রসেস বলতেছিলাম, সেই প্রসেসের মাধ্যমে যে ওয়াটার থেকে অক্সিজেন নিচ্ছে। বলছে এই যে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আকর্ষণ কিরকম, সে কি পরিমাণ অক্সিজেন নিবে, তাই না? সেটা আবার বলছে দুইটা টার্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। বলছে টি সেট অথবা T1। বলছে এই সময়টাকে, বা যখন একটা অক্সিজেনের, একটা হিমোগ্লোবিনের যখন বলবো তুমি টি সেট, একটা হিমোগ্লোবিন যখন টি সেট অবস্থায় থাকবে, তখন সে আর কোনো অক্সিজেন নিতে পারবে না, অতিরিক্ত অক্সিজেন নিতে পারবে না। তার মানে এটা কি?
তার স্যাচুরেশন লেভেল হাইয়েস্ট, তার অক্সিজেনের পরিমাণ আর অক্সিজেনের প্রতি তার আর কোনো অ্যাফিনিটি নাই। এবং যখন একটা হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা 50% স্যাচুরেশন থাকবে, টি হাফ সেট বলছে, টি হাফ সেটের যখন কম থাকবে তখন তার অ্যাফিনিটিটা মানে কম, মানে কি 50%-এর নিচে যখন একটা হিমোগ্লোবিনের স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন থাকে, তখন সে আবার নতুন করে অক্সিজেন নেওয়ার অ্যাফিনিটি তার মধ্যে বেড়ে যায়। সেটাই বলছে, টি হাফ সেট ইজ এ মেজার অফ দ্য অ্যাফিনিটি অফ দি হিমোগ্লোবিন ফর অক্সিজেন। যে আসলে একটা হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন নিবে, তারপর অ্যাফিনিটিটা কি রকম, সেটা এই ডেফিনেশন দ্বারা বলা যায়। বলছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন লেস দেন টি হাফ সেট, অর্থাৎ লেস দেন 50%। If hemoglobin has a lower half set, it has a high affinity and vice versa. বলছে হিমোগ্লোবিন যখন তাদের টি হাফ সেট অর্থাৎ 50%-এর যে কম বেশি স্যাচুরেশন থাকবে, তখন সে তার অক্সিজেন নেওয়ার প্রবণতা বেশি হবে, আর যখন তার চেয়ে বেশি থাকবে তখন তার কম থাকবে। বলছে এটা হচ্ছে বিপরীতমুখী। বলো, এটুকুর মধ্যে তোমাদের আর আমার মনে বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ তোমার জন্য পানি তৃষ্ণা বেশি থাকবে তখন তুমি পানি খাবা, আর যখন কম থাকবে তখন কম পানি খাবা। এটা আমার ব্যাপারটা অনেকটা এরকম আর কি। বলছে এটাকে বলা হচ্ছে, একটা ডেফিনেশন দিয়ে বা একটা টার্ম দিয়ে বোঝানো হচ্ছে টি হাফ সেট। যখন অক্সিজেন স্যাচুরেশন 50%-এর কম থাকে তখন তার অক্সিজেন নেওয়ার অ্যাফিনিটি বেশি থাকে, আবার যখন 50%-এর বেশি থাকে অ্যাফিনিটি স্যাচুরেশন লেভেল, অক্সিজেন স্যাচুরেশন লেভেল, তখন তার অক্সিজেন নেওয়ার ক্ষমতা বা অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কম থাকে। এটাই বলতেছিল আর কি। বলো, আমি যতটুকু বললাম তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝতে ওকে, পারছি। আচ্ছা, নিজেরা পড়লে হয়তো বুঝতে পারবো, আর পরবর্তী ক্লাসে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমি হ্যান্ড আউট দেওয়ার পরে অবশ্যই সেগুলো সলভ করব। তো আমরা দেখলাম শর্টলি এটা দেখলাম হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশন। আমরা এখন দেখবো আসলে ট্রান্সপোর্টেশন কার্বন ডাইঅক্সাইড। এটা আরো সহজ, বা এটা খুবই একইভাবে জাস্ট ওটার সাথে কল্পনা করলেই হয়ে যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড ইন টিস্যু and কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইটস গিল ইনটু টু স্টেট। বলছে যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের মতো একইভাবে কার্বন ডাইঅক্সাইডও গিলের মাধ্যমে কি হচ্ছিল, ওই টিস্যু তৈরি হচ্ছে এবং গিলের মাধ্যমে সেটা বাইরে বের হয়ে যাচ্ছে, এমনকি গিলে সেটা বহন করে নিয়ে যাচ্ছে, ক্যারি হচ্ছে। কিভাবে হচ্ছে? বলছে স্মল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড বাইন্ডস উইথ হিমোগ্লোবিন ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন। বলছে একটা ছোট অংশ কি করে, about 3% বলা হচ্ছে এখানে, যে 3% কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে বাইরে বের করে দিচ্ছে। আর মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইন দি ব্লাড প্লাজমা ইন দি ফর্ম অফ বাইকার্বনেট। বলছে 97% কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? ব্লাড প্লাজমার মাধ্যমে, এবং ইন দি ফর্ম অফ বাইকার্বনেট। এটা জাস্ট অপোজিট। আমরা অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম তার একটা অপোজিট ভাবে সেটা হচ্ছে। অক্সিজেনের কি হচ্ছে, মোস্ট অফ দি কার্বন অক্সিজেনটা ক্যারিড বাই হিমোগ্লোবিন, আর অনলি প্লাজমার মাধ্যমে হচ্ছিল 1%। সেই প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি আর কি। আমরা যদি কল্পনা করি, দেখো একটু এখানে যদি চিত্র দেখো, এটা হচ্ছে টিস্যু, এটাকে বলা হচ্ছে টিস্যু, এটাকে বলা হচ্ছে প্লাজমা, আর এটাকে বলা হচ্ছে রেড ব্লাড সেল। আমরা একটু ডিফাইন করে দিয়েছি আসলে তিনটা সেকশন, যে টিস্যু, প্লাজমা আর রেড ব্লাড সেল। তো টিস্যুতে কি আসছে, কার্বন ডাইঅক্সাইড, আর টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। এবং সেই বের হয়ে যাওয়াটা কিভাবে, খুব চিত্রটা দেখো, চিত্রটা দেখলে বুঝছে কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে আসতেছে তখন রেড ব্লাড সেলে এসে কি হয়, সেটা পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেখানে একটা এনজাইম কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রেস। সেই কার্বনিক অ্যানহাইড্রেস এর মাধ্যমে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, কিন্তু কার্বনিক অ্যাসিডটা আবার সাথে সাথে কি হয়, ডিসোসিয়েট হয়ে যায়। ডিসোসিয়েট হয়ে সেটা হয়ে যায়, এটা হচ্ছে বাইকার্বনেট, আর এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। আমরা আগে যেটা বলেছিলাম হাইড্রোজেন আয়ন, যে আগে একটা বলেছিলাম যে কিভাবে লোডিং হচ্ছে, অক্সিজেন লোডিং এন্ড আনলোডিং হচ্ছে। তো এখানে যদি অক্সিজেন লোডিং হয়, এটা এখানে হিমোগ্লোবিনের মধ্যে এখানে হচ্ছে আনলোডিং হচ্ছে। তাই আনলোডিং হওয়ার জন্য কি হচ্ছে, ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, জাস্ট এ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আসবো, আমি একটা ক্লাসে আসছি, মিটিং আসবো।
আচ্ছা যেটা বলতেছিলাম যে আসলে কি হচ্ছিল, কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে মিশে করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেটা কার প্রভাবে হয়েছিল, কার্বনিক অ্যানহাইড্রেসের মাধ্যমে হচ্ছিল, আবার সেটা ডিসোসিয়েট হয়ে যায় কি হচ্ছে, বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে। সেই বাইকার্বনেট আয়নটা কি হয়, যে প্লাজমা আছে, প্লাজমা দিয়ে বের হয়ে যাচ্ছিল এবং সেখানে একটা প্রসেস, এটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং। রেড ব্লাড সেলের মধ্যে থেকে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেটটা বের হয়ে যাচ্ছিল একটা বিশেষ মেকানিজম, সেটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং এর মাধ্যমে। যখন ক্লোরাইডটা ভিতরে ঢুকতেছে এবং বাইকার্বনেটটা বাইরে বের হয়ে যাচ্ছে, এবং এই প্লাজমা থেকে পানি ভিতরে প্রবেশ করতেছিল রেড ব্লাড সেলের, সেটা কিনা কার্বন ডাই অক্সাইডের সাথে তৈরি করে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছিল। এবং সেখান থেকে যে হাইড্রোজেনটা মুক্ত হয়েছিল, সেই হাইড্রোজেনটা কি করতেছিল, যে অক্সি হিমোগ্লোবিন তো আসতেছিল, যে গিল থেকে যে অক্সি হিমোগ্লোবিনটা আসতেছিল, সেই অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা মুক্ত করে ওই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হাইড্রোক্সি হিমোগ্লোবিন তৈরি করতেছিল। এবং সেটা আবার সেই হিমোগ্লোবিনের সেই পার্টটা HbOH+, সেটা আবার চলে যাচ্ছে কোথায়, গিলে যেয়ে আবার অক্সিজেন নিয়ে আসতেছে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টেশনের প্রসেস। এবং তার মধ্যে আবার দেখতেছো এখানে যে অক্সিজেনটা দেখাচ্ছে না, অক্সিজেন প্রসেসটা দেখাচ্ছে না, জাস্ট লোডিংটা আনলোডিংটা এখানে তোমাদেরকে ব্যাখ্যা করছে। পাশাপাশি কিভাবে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে আবার সেটা গিলে চলে যায় সেটা বলতেছিল আর কি। তো এই হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাই অক্সাইড। তো আজকে আমরা এই পর্যন্তই যাব। আগামী ক্লাসে হয়তো এটারই আরেকটা পার্ট আছে, বোর ইফেক্ট, এবং আরেকটা হচ্ছে রুট ইফেক্ট। এই দুটো জিনিস আমরা দেখবো আর কি। তো এটুকুর মধ্যে দেখো তোমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে। স্যার সেটা তাহলে দিয়ে দিয়েন। তা তো অবশ্যই দিয়ে দেবো আর কি। আমি তোমাদের ওই গ্রুপে যদি অ্যাড করা যায় অ্যাড করে দিয়ে দেবো আর কি, অথবা যদি না হয় তাহলে রনিকে দিয়ে দেবো, অথবা তোমাদের আরেকজন জানি কে আছে, স্যার আমি মুঞ্জিয়া হক। মুঞ্জিয়া, তোমার ইমেল অ্যাড্রেস মনে করো আমাকে দিয়ে রাখতে পারো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তা আজকে তোমাদের এই পর্যন্তই ক্লাস। আমার যেহেতু মিটিং এ যেতে হবে, একটু তারা তোমাদের দ্রুতই শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে আগামী রবিবার, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, রবিবারের ক্লাসটা হয়তো 9:30 নেওয়ার চেষ্টা করবো, যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে আমি জানিয়ে দেবো আর কি কখন নিবো আর কি, ঠিক আছে? ওকে ওকে, সে পর্যন্ত ভালো থাকো, বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।